বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশের সবাইকে আমন্ত্রণ। আপনাদের সাথে আছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, চলে যাচ্ছি বিস্তারিত খবরে। আগামী ২০ অক্টোবরের মধ্যে হাইকোর্টের দুর্নীতিগ্রস্ত একটি দলের প্রতি পক্ষপাত রয়েছে এমন বিচারপতিদের পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন সাধারণ আইনজীবীরা। সোমবার দুপুরে সুপ্রিম কোর্টে এ নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা। সমাবেশে আইনজীবীরা জানান, এরই মধ্যে প্রধান বিচারপতির কাছে ২৮ জন বিচারপতির নামের তালিকা জমা দিয়েছেন তারা। আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগ পাওয়া এসব বিচারপতি সিন্ডিকেট করে ঘুষ গ্রহণ, অনিয়ম ও দলীয় বিবেচনায় অনেক মামলার রায় দিয়েছেন বলে অভিযোগ আইনজীবীদের। বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের নেতা ও সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের বিভিন্ন অনিয়মের সহযোগী তারা। এসব বিচারপতি রেখে নতুন বাংলাদেশে বিচার বিভাগ সংস্কার সম্ভব নয় বলেও জানান আইনজীবীরা। ২৮ জন বিচারপতির নাম জমা দিয়ে এসেছি, যাদের শপথ ভঙ্গের ঘটনা, অবিচারের ঘটনা, দুর্নীতির ঘটনা। আমরা আস্থা রাখতে চাই মাননীয় প্রধান বিচারপতি ২০ অক্টোবরের আগেই এটির একটি সুরাহা করবে। ফাইল ইজ রেডি, কথাবার্তা হচ্ছে, 10 জনের ব্যাপারে অলরেডি হয়ে যাবে ইনশাল্লাহ ২০ তারিখের আগে। তারপরে আমরা বাকিগুলির জন্য অব্যাহত থাকবে। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সংস্কার কমিশন কাজ শুরু করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদান ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন শফিকুল আলম। প্রধান উপদেষ্টার এই সফরকে ঐতিহাসিক বলে উল্লেখ করে তিনি বলেন, বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ রাষ্ট্রপ্রধান ও আর্থিক সংস্থাগুলোর প্রধানদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক ফলপ্রসূ হয়েছে। সবাই অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানান তিনি। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সংস্কার কমিশন কাজ করবে বলেও জানান শফিকুল আলম। তিনি আরও বলেন, নির্বাচন কতদিন পর হবে তা ঠিক করবে দেশের জনগণ। সেনাপ্রধান যা বলেছেন তা মতামত মাত্র। বাংলাদেশের যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আমাদের উপদেষ্টা পরিষদ আর এক দফা আলোচনা করতে চাচ্ছেন। আলোচনা করে ওনারা এই এটা চূড়ান্ত করবেন। পলিটিক্যাল পার্টিরা তো এখানে একটা স্টেক হোল্ডার, তার সাথে একটু আলাপ হবে, হয়ে তাদের মতামতটা একটু চাওয়া হবে অনেক কিছুতে। সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর করার দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দুপুর ১:৩০টার দিকে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন তারা। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা ৩৫ বছর করার দাবিতে দীর্ঘ ১ যুগ ধরে আন্দোলন চলছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আবেদন করলেও কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। সোমবার সকালে আবারও শাহবাগে সমাবেশ শেষে দুপুর ১:৩০টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছড়ে পুলিশ। এ সময় আহত হন বেশ কয়েকজন। এই ঘটনার পর আরও তীব্র হয় আন্দোলন। চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার প্রজ্ঞাপন না নিয়ে অবস্থান ছাড়বেন না বলে ঘোষণা দেন শিক্ষার্থীরা। তারা সশস্ত্র আক্রমণ করে, অনেককে বেধড়ক লাঠিচার্জ করে এবং টিয়ারশেল নিক্ষেপ করে। আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে। আমরা আমাদের রাষ্ট্রের অভিভাবকের কাছে এসেছি, আমরা তার সঙ্গে দেখা করে শুধুমাত্র আমাদের প্রজ্ঞাপন দিবে, আমরা ঘরে চলে যাব। এখানে মরতেও রাজি আছি, তবুও আমরা আজকের দিনের মধ্যে এই ৩৫-এর বাস্তবায়ন করিয়েই যাব। আমরা ৩০-এর শৃঙ্খল আমরা মানি না। আমরা ৩৫ বাস্তবায়ন করব। এদিকে আন্দোলনকারীদের দাবির মুখে আলোচনার জন্য সোমবার দুপুর ২টার দিকে ৪ জনের একটি প্রতিনিধি দলকে ডাকা হয় প্রধান উপদেষ্টার বাসভবনে। প্রস্তাব দেয়া হয় টিএসসির সাথে মতবিনিময়ের। তবে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ছাড়া অন্য কারোর সাথে আলোচনায় বসতে রাজি নয় বলে জানায় আন্দোলনকারীরা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, আমরা ওনার সাথে সাক্ষাৎ করতে চাই। উনি যদি বলেন দাবি যৌক্তিক, আমরা অবশ্যই এখান থেকে খুব দ্রুতই চলে যাব। আমাদের কোনো দাবি থাকবে না। লাশের কাফনের কাপড় পরে লাশ হয়ে এখানে থাকবো, যদি আপনারা গুলি করবেন, তবু এই রাস্তা আমরা ছাড়বো না। প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী এ আন্দোলন করছেন। এ সময় চারদিকে পর্যাপ্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নেন। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
চাকরিতে আবেদনের বয়সসীমার বিষয়ে সিদ্ধান্ত নিতে কমিটি গঠন করেছে সরকার। আগামী 7 কর্মদিবসের মধ্যে সুপারিশ সহ প্রতিবেদন দেবে কমিটি। বিকালে সচিবালয়ে সাংবাদিকদের কথা জানিয়েছেন কমিটির সদস্য সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। কমিটির আহ্বায়ক করা হয়েছে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুঈদ চৌধুরীকে। এই কমিটির আহ্বায়ককে ক্ষমতা দেওয়া হয়েছে এবং এখতিয়ার দেওয়া হয়েছে যে কজন সদস্য দরকার উনি নেবেন। কর্মপরিধি ভেরি সিম্পল এবং উইদিন 7 ওয়ার্কিং ডেজ এই কমিটি সরকারকে পরামর্শ দেবে বয়স বৃদ্ধির বিষয়ে। সাইবার আইনে স্পিচ অফেন্সের মামলাগুলো দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া এসব মামলায় কেউ গ্রেপ্তার থাকলে আইনি প্রক্রিয়ায় দ্রুত মুক্তি দেয়া হবে। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আইন মন্ত্রণালয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ডিজিটাল নিরাপত্তা আইন এবং সাইবার নিরাপত্তা আইনের অধীনে এখন পর্যন্ত দেশের 8টি সাইবার ট্রাইব্যুনালে মোট 5,818টি মামলা রয়েছে। মামলাগুলোর মধ্যে ডিজিটাল মাধ্যমে মুক্ত মত প্রকাশের মামলাগুলোকে স্পিচ অফেন্স এবং কম্পিউটার হ্যাকিং বা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জালিয়াতিকে কম্পিউটার অফেন্স হিসাবে চিহ্নিত করা হয়েছে। বর্তমানে স্পিচ অফেন্স সম্পর্কিত মামলা রয়েছে 1,340টি। এর মধ্যে 461টি মামলা তদন্তাধীন এবং 879টি মামলা বিচারাধীন। অবাক হলেও সত্য যে দুবাইয়ের আইকনিক টাওয়ার বুর্জ খলিফা নির্মাণের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বেলহাসা গ্রুপের নাম উঠেছে বাংলাদেশে ঋণ খেলাপির তালিকায়। অভিযোগ আছে ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমের জালিয়াতির কারণে এটি হয়েছে। ঢাকার মতিঝিলে 41 তলা বিশিষ্ট সিটি সেন্টার নির্মাণের সময় ওরিয়ন গ্রুপের সঙ্গে লিড কোম্পানি ছিল বেলহাসা। সে সময় বেলহাসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে সই জাল করে ব্যাংক ঋণ নেয় ওরিয়ন, যার পরিশোধ করা হয়নি। রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিল, এখানে বহুতলেই সিটি সেন্টার নির্মাণের জন্য 2003 সালে অভিব্যক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সঙ্গে চুক্তি হয় দুবাই বাংলাদেশের যৌথ বিনিয়োগের প্রতিষ্ঠান বেলহাসা একম জেভি লিমিটেডের। নির্মাতা প্রতিষ্ঠানটিতে বেলহাসা ইঞ্জিনিয়ারিংয়ের শেয়ার ছিল 60% আর একম ইঞ্জিনিয়ারিংয়ের 40%। আবার একম ইঞ্জিনিয়ারিংয়ের মালিকানায় ওরিয়নের চেয়ারম্যান ওবায়দুল করিমের সঙ্গে ব্যবসায়ী মজিবুল হকের 40% শেয়ার আছে। তবে পরবর্তীতে বেলহাসা কিংবা মজিবুল হক কাউকে না জানিয়ে ওবায়দুল করিম একাই ওরিয়ন ল্যাবরেটরিজের নামে শেয়ার হস্তান্তর করে নেন জালিয়াতি করে। চুক্তি ও ব্যাংকিং কাগজপত্র ঘেঁটে দেখা যায় বেলহাসা ও একম জেভি লিমিটেডের নামে সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক লিমিটেড SIBL থেকে 40 কোটি টাকা ঋণ নিয়ে সিটি সেন্টারের নির্মাণ কাজ শুরু হয়। পরে শেয়ারধারীদের অজ্ঞাতে ওবায়দুল করিম একাই সিটি সেন্টারের 19টি ফ্লোর ও 3টি কার পার্কিং বিক্রি করেন প্রায় 450 কোটি টাকায়, যার বড় একটি অংশ অন্যত্র সরিয়ে নেওয়া হয়। ভবনটি নির্মাণের পর 2017 সালে রাজনৈতিক প্রভাব খাটিয়ে SIBL থেকে দ্বিতীয় দফায় নির্মাতা প্রতিষ্ঠানটির নামে আবারও 50 কোটি টাকা ঋণ নেওয়া হয়, যার পরিশোধ করা হয়নি। এই কারণে চলতি বছর 31 জুলাই পর্যন্ত বেলহাসা একম জেভির খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় 86 কোটি 38 লাখ টাকারও বেশি। বেলহাসা শেয়ারের বিপরীতে ঋণ ও CIBতে মালিকের নাম দেখে হতবাক দুবাইয়ের কোটিপতি ব্যবসায়ী খোদ মাজেদ আহমেদ বেলহাসা। ব্যাংক ঋণ নেওয়ার সময় বেলহাসার MDর সই জাল করে নেওয়া হয় বলে তার ধারণা। এজন্য বেলহাসা এখন বাংলাদেশে ঋণ খেলাপি। ওরিয়নের মালিক যিনি একমের শেয়ার হোল্ডিংয়ে আছেন, তিনি সিগনেচার জালিয়াতি করে ফোর্জারির মাধ্যমে ওরিয়নকে এখানে পার্ট করেছে এবং তার ফ্যামিলির যে মেম্বার আছে তাদেরকেও এখানে ঢুকিয়েছে, যেখানে বিড করার সময় এই মেম্বাররা ছিল না। 50 কোটি টাকার লোন হয়েছে, যেটা বেড়ে দাঁড়িয়ে এখন প্রায় 86 কোটি টাকা হয়েছে। এই লোন নেয়ার ব্যাপারে বেলহাসাকে জানানো হয় নাই, কোনো কনসেন্টও নেওয়া হয় নাই, কোনো ডাইরেক্টর মিটিংও হয় নাই, সেখানে অ্যাপ্রুভালও হয় নাই। এদিকে অন্য শেয়ারধারীদের বঞ্চিত করে ওবায়দুল করিম একাই সিটি সেন্টারটি জবরদখল করে রেখেছেন। ভবনটির ভাড়া আদায় করছে ওরিয়ন। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ভবনটির মালিকানা ও গেল 14 বছরের ক্ষতিপূরণ আদায়ে মামলার প্রস্তুতি নিচ্ছে বেলহাসা। সিটি সেন্টার থেকে যে প্রফিট হয়েছে সেটার যৌক্তিক যে অংশ সেটা বেলহাসা লাভ করবে এবং কোনভাবে এই জালিয়াতিগুলো হয়েছে সেগুলোকে খুঁজে বের করে জালিয়াতির মামলা করবে, সিভিল কেস করবে এবং ক্রিমিনাল কেসও করার জন্য বেলহাসি প্রস্তুতি নিচ্ছে।
এসব অভিযোগের বিষয়ে জানতে বারবার যোগাযোগ করা হলেও কথা বলতে রাজি হয়নি ওরিয়ন। বরং প্রতিষ্ঠানটির দুর্নীতি ও অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রচার করায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিরুদ্ধে একের পর এক মামলা করছে তারা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দীর্ঘ 12 বছরেও তদন্ত সম্পন্ন করতে না পারায় সাগররুনি হত্যা মামলা থেকে র্যাবকে সরিয়ে দিয়েছে হাইকোর্ট। এখন বিভিন্ন সংস্থার অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করে তদন্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে আদালত। প্রতিবেদন দিতে হবে আগামী 6 মাসের মধ্যেই। বিচারপতি ফারাহ মাহবুবের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে সোমবার এই আদেশ দেয়। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি। এরপর গত 12 বছর ধরে আলোচিত এই মামলাটি কেবল তদন্তের পর্যায়েই ঘুরপাক খাচ্ছে। 113 বার সময় বাড়িয়েও তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি। এর মধ্যে 111 বারই সময় নেয় র্যাব। মামলার 2 মাস পর 2012 সালে এক রিটের প্রেক্ষিতে ডিবি থেকে তদন্ত সরিয়ে র্যাবকে দায়িত্ব দেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের দ্বৈত বেঞ্চ। তবে র্যাবের সেই সক্ষমতা না থাকলেও তাদেরকে তদন্তভার কেন দেওয়া হয়েছিল সেই প্রশ্ন তোলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন হচ্ছে একটি অপারেশনাল ফোর্স। তারা এনফোর্সমেন্টের কাজ করতে পারে, কিন্তু তারা তদন্তের কাজ করার জন্য মোটেই ইকুইপ ছিল না। এবং এই বিষয়টি নিয়ে কখনোই আমাদের আদালতেও এসে বলা হয়নি যে র্যাব এই মামলাটি তদন্ত করতে পারবে না। সোমবার রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতে র্যাবের কাছ থেকে প্রত্যাহার করে মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করতে বিশেষ টাস্কফোর্স গঠনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেয় হাইকোর্ট। এই হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত নিয়ে সরকারের সদিচ্ছার বিষয়টিও এখন স্পষ্ট হবে বলে মন্তব্য করেন আদালত। উচ্চ পর্যায়ের একটি টাস্কফোর্স কমিটি এবং তারা অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত হবেন। আশা করা যায় এই প্রক্রিয়া তদন্ত অগ্রসর হলে যে ক্লুগুলো আমরা পেয়েছি, আরও যে সমস্ত কনফিডেন্সিয়াল ডকুমেন্ট আমাদের দেখার সুযোগ হয়েছে, আশা করা যায় এরই মাধ্যমে দীর্ঘদিন পরে এই রহস্যের উন্মোচন হবে। স্পেসিফিক কোনো বাহিনীকে না দিয়ে বিশেষ করে র্যাবকে যে বাদ দেওয়া হলো, এটা আমরা খুবই খুশি। কারণ আসলে র্যাব শুরু থেকেই তদন্তের কিছুই করেননি, তারা প্রথম দিকে আসলে আমাদের প্রেশারাইজ করেছে। জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণে সাগররুনি হত্যার এই আলোচিত মামলাটি গুরুত্ব সহকারে পরিচালনার আশ্বাস দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিরাজগঞ্জ 2 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেন্ডি ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লাবু তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে। মৌলভীবাজার থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব। দুপুরে মৌলভীবাজার শহরের একটি বাসায় অভিযান চালানো হয়। র্যাব 9-এর মুখপাত্র সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল জানান, সাবেক এমপি তার স্বামীসহ মৌলভীবাজারে আত্মগোপনে আছেন খবর পেয়ে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে 2 জন গ্রেপ্তার হন। গেল 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তারা বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। তাদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে র্যাব। যুবদল নেতা শামীম হত্যা মামলায় ডাকসুর সাবেক ভিপি ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। সোমবার বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাগিব নূরের আদালত এই আদেশ দেন। দুপুরে তাকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় গেল বছরের 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। কানাডা থেকে ভোরে দেশে ফেরার পর ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে তাকে ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়। 1986 সালে সুলতান মনসুর ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এবং 1989 সালে ডাকসুর ভিপি নির্বাচিত হন। 1996 সালে সংসদ নির্বাচনে মৌলভীবাজার 2 আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে জয়ী হন তিনি। পরে 2018 সালের নির্বাচনে তিনি গণফোরামের নেতা হিসাবে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে জয়ী হন। তবে সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হননি। চট্টগ্রামের পতেঙ্গায় তেলবাহী জাহাজ বাংলার জ্যোতিতে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় আরও 2 জনের মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 3 জনে। দুপুরে বন্দরের ডলফিন জেটিতে এই দুর্ঘটনা ঘটে। বন্দর কর্তৃপক্ষ জানায়, সকালে জাহাজটি নোঙর করা অবস্থায় সামনের অংশে হঠাৎ বিস্ফোরণ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট সহ নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রথমে জাহাজ থেকে ক্যাডেট সৌরভ সাহার মরদেহ উদ্ধার করা হয়। পরে নিখোঁজ শ্রমিক মোহাম্মদ হারুন ও ওয়ার্কশপ কর্মী নুরুল ইসলামের মরদেহ পাওয়া যায়। জাহাজে থাকা 11,700 টন তেল সুরক্ষিত রয়েছে। আগুন লাগার কারণ জানা যায়নি। জাহাজটি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন। বিকট এক সাউন্ড হয়েছে, হওয়ার পরে আতঙ্ক হয়ে বের হইলাম। বের হয়ে দেখি যে সবাই দৌড়াদৌড়ি করতেছে, তাকাইলাম সামনে আগুন। সম্মিলিতভাবে নেভি, কোস্টগার্ড এবং পোর্টে প্রায় 10টা ট্রাক একসাথে আমরা ফায়ার ফাইটিং করেছি। ড্রোনের মাধ্যমে আমরা দেখেছি যে ভিতরে এখনো কোনো ফ্লেম আর দেখা যাচ্ছে না। 24 ঘন্টায় ডেঙ্গুতে 5 জনের মৃত্যু হয়েছে। নিয়ে এবছর ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো 163 জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 1152 জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 252 জন এবং ঢাকা দক্ষিণ সিটিতে 187 জন। তবে ঢাকার বাইরে কেবল চট্টগ্রাম বিভাগেই 233 জন রয়েছে। এই সময়ের মধ্যে সবচেয়ে কম আক্রান্ত হয়েছে ময়মনসিংহ বিভাগে, মাত্র 27 জন। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে 65.8% পুরুষ এবং 34.2% নারী। 24 ঘন্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন 982 জন। বিপিএলের দল সিলেট স্ট্রাইকার্সের মালিকানা জোরপূর্বক দখলের অভিযোগে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ফ্র্যাঞ্চাইজিটির সাবেক মালিক সারওয়ার চৌধুরী রাজধানীর পল্লবী থানায় বাদী হয়ে মামলাটি করেছেন। মামলার প্রধান আসামি মাশরাফি। সারওয়ার চৌধুরীর দাবি, জোর করে তার কাছ থেকে সিলেট স্ট্রাইকার্সের মাদার প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিকানা কেড়ে নেওয়া হয়েছে। মামলার এজাহারে তিনি উল্লেখ করেছেন, মাশরাফির কার্যালয়ে বসে হেলাল বিন ইউসুফ শুভ্র নামে সিলেট স্ট্রাইকার্সের আরেক মালিক তার মাথায় পিস্তল ঠেকান। এই শুভ্রর মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রবাসী সারওয়ারের পরিচয় হয় মাশরাফির সঙ্গে। উত্তরাঞ্চলের বন্যার্তদের মাঝে আজ থেকে বিএনপির পক্ষ থেকে ত্রাণ বিতরণ শুরু হয়েছে। পরবর্তীতে পুনর্বাসন কার্যক্রম চালানোর কথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। সোমবার সন্ধ্যায় গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। বলেন, রংপুর বিভাগে বন্যার্তদের পাশে দাঁড়াবে বিএনপি। কেন্দ্রীয়ভাবে উদ্ধার কার্যক্রম, শুকনা খাবার সরবরাহ এবং পুনর্বাসন কার্যক্রম চালানো হবে। ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে পূর্বাঞ্চলে চলছে মেডিকেল কার্যক্রম। উত্তরাঞ্চলে বন্যা সহায়তা কার্যক্রমের নেতৃত্ব দেবেন ইকবাল হাসান মাহমুদ টুকু ও শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। এছাড়া 6 অক্টোবর ফেনীর ফুলগাজীতে পুনর্বাসন কার্যক্রমে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের উত্তরাঞ্চলে যে বন্যা, যেটি কেবল শুরু হলো, আমরা এটি দেখতে চাই এটির প্রকোপতা কেমন, কিন্তু এটি দেখতে দেখতে অপেক্ষা করার চেয়ে আমাদের কার্যক্রম আজকে থেকেই শুরু হয়ে গেছে। নীলফামারী, রংপুর, আমাদের লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধাতে এবং আমাদের সকল জেলার নেতৃবৃন্দের সাথে আমরা আলোচনা করে এই বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর যেমন আহ্বান জানিয়েছি। জেলা প্রশাসক পদ নিয়ে সচিবালয়ে হট্টগোলের ঘটনায় 17 উপসচিবকে শাস্তি দেওয়ার সুপারিশ করেছে ঘটনায় গঠিত কমিটি। বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান এই তথ্য জানিয়েছেন। এর আগে গত 9 ও 10 সেপ্টেম্বর 2 দফায় দেশের 59 জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় সরকার। এ পদে নিয়োগ না পেয়ে গত 10 সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব KM আলী আজমের কক্ষে হট্টগোল করেন উপসচিব পর্যায়ের একদল বিক্ষুব্ধ কর্মকর্তা। তাদের দাবি, আগের সরকারে পদোন্নতি বঞ্চিত ছিলেন তারা, আর অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি তাদের উপসচিব পদে পদোন্নতি দিয়েছে। তবে তাদের প্রত্যাশা ছিল জেলা প্রশাসকের পদ। এছাড়া 3 কোটি টাকার ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন শিরোনামে সম্প্রতি একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, সংবাদটি ভুয়া ও উদ্দেশ্য প্রণোদিত। 17 জনকে উনি ইন্টারোগেট করেছেন। 3টা পর্যায়ে উনি সাজেস্ট করেছেন কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে। নাম্বার 1, 8 জনকে বলা হয়েছে যে তদন্ত সাপেক্ষে কিছু প্রসিডিউর আছে, গুরুদণ্ড দেওয়া যেতে পারে। 8। 4 জনকে বলা হয়েছে বিভিন্ন তদন্ত সাপেক্ষে এবং আমাদের বিধিবিধান আছে, লঘুদণ্ড দেওয়া যেতে পারে। আর 5 জনের ব্যাপারে বলা হয়েছে তিরস্কার।
খাগড়াছড়ির পাহাড়ে চলছে জুমের ধান কাটার উৎসব। এবছর অনুকূল আবহাওয়ায় জুমের ধান ও শাকসবজির ফলন বেশ ভালো। তবে আরও উৎপাদন খরচ কমাতে সার বীজ সহায়তার পাশাপাশি সরকারি প্রণোদনা চান প্রান্তিক চাষি জুমিয়ারা। খাগড়াছড়ির পাহাড় জুড়ে এখন জুমের পাকা ধানের সুবাস। পাহাড়ের ঢালে মিশ্র চাষাবাদে ফলেছে ধান ছাড়াও হলুদ, মারফা, আদা, মরিচ, কচু, মিষ্টি কুমড়ো, তিল, ভুট্টা, বরবটি সহ প্রায় 40 জাতের ফসল। জুমের আবাদ দিয়ে পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি এসব কৃষিপণ্য বিক্রি করে চলে জুমিয়াদের সংসার। উৎপাদিত ধান দিয়ে অন্তত 8-9 মাস হবে খাবারের যোগান। মিষ্টি কুমড়া হয়েছে, মারফা হয়েছে, আর ভুট্টা হয়েছে, ধানও কিছু হয়েছে। 2 একর জায়গা হবে, ধান লাগাইছে, মারফা লাগাইছে, হলুদ লাগাইছে, আর আদা লাগাইছে। এবছর জমির ফলন খুব ভালো হয়েছে। জমির ফলন দিয়ে আমরা বেচা বিক্রি করে খুব ভালো টাকা পাইছি। প্রাচীন চাষ পদ্ধতি জমির উপর নির্ভরশীল হলেও হতদরিদ্র চাষিরা আজও কোনো প্রণোদনা পান না। উৎপাদন বাড়াতে সহযোগিতা চান জুমিয়ারা। আমাদের এখানকার পাহাড়িরা প্রায় জুম চাষের উপর নির্ভর করে, এখানে সবাই জুম চাষ করে, কিন্তু জুম চাষ করার জন্য আমাদের সোনালী কৃষি ব্যাংকের থেকে কোনো ঋণ পাওয়ার সুযোগ সুবিধা পাই নাই। ঋণ যদি পায়ে থাকে তাহলে আরো ভালো ফলন করতে পারবো বলে আশা করি। চলতি মৌসুমে 1200 হেক্টর জমিতে জুম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে 1124 হেক্টর জমিতে। উৎপাদন বাড়াতে জুমে উচ্চ ফলনশীল জাতের ধান আবাদের পরামর্শ কৃষি বিভাগের। তবে জুমিয়াদের জন্য কোনো সরকারি বরাদ্দ নেই বলে জানান এই কর্মকর্তা। যে সমস্ত ফসলগুলি তারা জুমে চাষাবাদ করে থাকে সেগুলোই যেন উচ্চ ফলনশীল হয়, এই লক্ষ্যে আমরা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় আমরা কিছু কিছু জুমে উচ্চ ফলনশীল বিরিধান 83 জাতের ধানের আবাদ করতে এবার সক্ষম হয়েছি এবং এতে করে কৃষকদের মধ্যে যথেষ্ট সাড়া পড়েছে এবং এতে করে তাদের কিন্তু প্রতি এককে ধানের উৎপাদন অনেক বেড়েছে। খাগড়াছড়িতে জুম চাষের উপর নির্ভরশীল অন্তত 5000 কৃষক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।